বাংলাদেশ কি তাহলে এবার সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক করবে হাসিনাকে দেশে ফেরাতে? একটু লঘু ছলেই শুরু করি। হাসি না নয়, এটা হাসি হ্যাঁ হচ্ছে। এইরকম প্রশ্ন শুনলে তো আমাদের হাসি পাবেই। বাংলাদেশ ভারতবর্ষের মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করবে, এবং সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত রাজনৈতিক আশ্রয় দিয়েছে তাদের দেশের, বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি এখনো প্রধানমন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী, তাকে নিয়ে চলে যাবে বাংলাদেশের লোকজন বা হোয়াট এভার, তারা এলিমিনেট করবে। সেটা যদি ওরা স্বপ্ন দেখে থাকে তাহলে আমি বলতে বাধ্য যে ওই পুরনো কথা, পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে, এটা কোনো চান্স নেই। এটা আমি তো দূর দূর অব্দি ভাবতে পারছি না, কারণ এটা কোনো সম্ভবই নয়। এটা মানুষকে বুঝতে হবে যে সার্জিক্যাল স্ট্রাইক ব্যাপারটা কি, সার্জিক্যাল স্ট্রাইক কিরকম ভাবে হয়, সার্জিক্যাল স্ট্রাইকের প্ল্যানিংটা কিরকম ভাবে হয়। এগুলো 3-4টে স্তর রয়েছে। প্রত্যেক কটা স্তর যদি আমরা বিশ্লেষণ করি দেখব প্রত্যেক কটা স্তরেই বাংলাদেশ যে জিনিসটা ভাবনা চিন্তা করছে, সেটা ভাবনা চিন্তা কেউই করতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার, কিন্তু প্রত্যেকটাই হাসির উদ্রেক করে, কারণ কোনো সম্ভব নয়। সার্জিক্যাল স্ট্রাইক কখন হয়? সার্জিক্যাল স্ট্রাইক বেসিক্যালি পিন পয়েন্ট টার্গেটে হয়। সার্জিক্যাল স্ট্রাইক যেমন ভারত করেছিল সার্জিক্যাল স্ট্রাইক পাঠানকোট উড়ির ঘটনার পরে, বালাকোটের আক্রমণ, এটাও তো এয়ার সার্জিক্যাল স্ট্রাইক। নাও সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে যে একটা কোনো পার্টিকুলার, ধরো একটা কারোর শরীরে কোনো একটা ফোড়া হলো বা একটা শরীরের কোনো অঙ্গে কোনো একটা সমস্যা হলো, সেটা মেডিসিনে কিওর হচ্ছে না, কারণ মেডিসিনের যে ট্রিটমেন্ট প্রসিডিওরটা এটা লম্বা টানে। সেখানে ডাক্তার বললো ইমিডিয়েট অপারেট করে ওই অঙ্গটাকে বাদ দিতে হবে, বা ওখানে একটা অপারেট করাটা দরকার। সেটা একটা সার্জিক্যাল স্ট্রাইক হলো, সেটা সার্জিক্যাল অপারেশন হলো। সার্জিক্যাল স্ট্রাইক যে কোনো রাষ্ট্র যদি দেখে যে অন্য রাষ্ট্রে তার ক্ষতি হচ্ছে কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে, সেই জায়গাটাকে নিউট্রালাইজ করতে হবে, তখন এই রাষ্ট্রের স্পেশাল ফোর্সেস 8 জন, 10 জন, 12 জন, ইট ক্যানট বি মোর দ্যান 12-15, কারণ এদের সার্জিক্যাল স্ট্রাইকের আমাদের যেটা মোডাস অপারেন্ডি, সেটাকে বেসিক কথা বলা যায় সুইফট, সাইলেন্ট, ডেডলি। যত ছোট টিম হবে তত কুইক মুভমেন্ট হবে, তত সাইলেন্ট হবে, এবং ডেডলি তো ডেফিনেটলি। একজন স্পেশাল ফোর্সেস কমান্ডো, সেও একজনও যা ডেডলি, তো 15 জনও তাই। যেমন আমরা দেখেছি অতীতে ওসামা বিন লাদেনকে যখন নিউট্রালাইজ করেছিল বাংলা আমেরিকার নেভি সিল, অ্যাবোটাবাদে এসে ওরা সার্জিক্যাল স্ট্রাইক করেছিল, ভারত করেছে। এবং ভারত এমন নয় যে এই উড়ি বালাকোটই সার্জিক্যাল স্ট্রাইক করেছে, ওটা একটু প্রচার পেয়ে গেছে, কিন্তু তার আগে বহু হয়েছে। আমি নিজে খবর বাইরে আসে না। হ্যাঁ, এটা বাইরে আসা উচিত নয়, ওই সময় তো আসা উচিত নয়, কারণ ওগুলোর অনেকটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্ট হয়, কারণ বিদেশি রাষ্ট্রের সীমা অতিক্রম করে করা হচ্ছে। তো যেখানে যেহেতু এটা পাকিস্তান, সেহেতু একটা হয়েছে, সেটা আমি ওই বিতর্কে যাচ্ছি না। আমি নিজে যখন বাজপেয়ীজি প্রাইম মিনিস্টার ছিলেন এবং লালকৃষ্ণ আডবাণী ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন, তো ওই সময় আমি নিজে করেছি প্রতিবেশী রাষ্ট্রে, 2 জায়গায় করেছি, আমাদের পূর্ব প্রান্ত করেছি এবং পশ্চিম প্রান্ত করেছি। এখন সার্জিক্যাল স্ট্রাইকটা যখন হয়, সেটা কিন্তু সর্বোচ্চ মহল, সেই দেশের বা রাষ্ট্রের সর্বোচ্চ মহলের একটা পলিটিক্যাল ডিসিশন হয়, কারণ সার্জিক্যাল স্ট্রাইকের 2টো অ্যাসপেক্ট রয়েছে। এক, মিলিটারি অ্যাসপেক্ট, যেটাতে অ্যাকশন হচ্ছে, নিউট্রালাইজ হচ্ছে। সেকেন্ডটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক অ্যাসপেক্ট, সারা পৃথিবীতে তার কি রিয়াকশন রেসপন্স হবে, এবং সেই দেশের মধ্যেও পলিটিক্যাল রেসপন্স কি হবে, কারণ দেশের মধ্যে বিরোধী দল থাকছে, যেখানে গণতন্ত্র রয়েছে সেখানে বিরোধী দল থাকবেই। এবং আমরা দেখেছি ভারতবর্ষে বিরোধী দল অনেক রকম প্রশ্ন তুলেছিল সার্জিক্যাল কিন্তু স্ট্রাইক নিয়ে। বাংলাদেশ তো ইতিমধ্যে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলতে শুরু করে দিয়েছে, লং মার্চ তারা করছেন। তারা বলছে যে গতকালই জামাতে ইসলামের যে আমির, তিনি বলছেন যে ভারত যদি আমাদের পাক ঘরের দিকে তাকায় তাহলে আমরাও তাদের পাক ঘরের দিকে তাকাবো। এই ধরনের কথাবার্তা উঠে আসছে, এবং তিনি বলছেন যে আমরা চাই ভারত শান্তিতে থাকুক। কোন রকম কোনো প্ল্যান কি করছে এরকম? না, দেখুন ব্যাপারটা একটা জিনিস খুব ক্লিয়ার, এই যে পলিটিক্যাল লিডার, এই যে ইউনুস বলুন বা তার আশপাশে যে উপদেষ্টা মন্ডলী রয়েছে, এরা তো বেসিক্যালি পলিটিক্যাল লিডার, একটা পলিটিক্যাল এজেন্ডা নিয়ে এসেছে। ইউনুস বাকিগুলো অপদার্থ, মূর্খ, অশিক্ষিত হলেও, ধর্মান্ধ হলেও, ইউনুস একটু পড়াশোনা জানে, আরে অর্থনীতির লোক, উনি জানেন যে বাংলাদেশের অর্থনীতির কি ভয়ঙ্কর অবস্থা।
খুব এর থেকে পজিশন খারাপ না হলো এক্স্যাক্টলি যেটা চলছে সেটা যদি বাংলাদেশে আর 4-6 মাস চলে, বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে। এবং ইউনূস খুব ভালো করে জানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার ভাড়ার কোথায় চলে এসেছে। আজকে ভারতের আদানি গোষ্ঠী যদি বলে আমরা বিদ্যুৎ দেব না, আমাদের 8,000 কোটি টাকা ফেরত দাও, সেটা পারবে না। এবং বাংলাদেশের বস্ত্রশিল্প মোটামুটি ধ্বংস হয়ে গেছে। তো এই অবস্থাতে বাংলাদেশের যে সাধারণ নাগরিক, তাদের জনজীবন বিপর্যস্ত, মুদ্রাস্ফীতি ভয়ঙ্কর জায়গায় পৌঁছে গিয়েছে। এবং এটা যদি 3-4-6 মাস আরো চলে, বাংলাদেশে নিজে থেকে একটা অভ্যুত্থান হবে, জন অভ্যুত্থান। কারোকে দরকার হবে না, আইএসআই বার কারোর দরকার পড়বে না, গণ অভ্যুত্থান এমনি হয়ে যাবে। ইউনূস আর উপদেষ্টা সরকারকে উঠিয়ে ফেলে দেবে মানুষ, কারণ মানুষ খেতে পাচ্ছে না। এই জায়গায় মানুষের বিভ্রান্ত করতে, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা হয় ধর্ম নিয়ে জিগির, যেটা চালু করে দিয়েছে ওরা। হ্যাঁ, সেকেন্ড যেটা হচ্ছে জিঙ্গোইজম, যেটা বলা হয় জিঙ্গোইজমটা একটা খুব রণ উন্মাদনা, যেটা সম্ভবত বাংলায় বলে, আমার বাংলা তো ভালো নয়। সেই জিঙ্গোইজম বা রণ উন্মাদনা যদি একটা দেশের মধ্যে উঠিয়ে দেওয়া যায়, আপনি দেখেছেন ইতিহাস বলছে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন জার্মানি ধ্বংস হয়ে যায়, জার্মানির ইকোনমি ধ্বংস হয়ে যায়, তখন হিটলারের অভ্যুত্থান ঘটে। এবং হিটলার প্রথম যে জিনিসটা করেছিল, এই জিঙ্গোইজম শব্দটা তখন থেকে চালু, যে জার্মানির মানুষকে বুঝিয়েছিল যে আমরা পৃথিবীর শ্রেষ্ঠ এবং আমরা সারা পৃথিবীটাকে কবজা করব, এবং তারপর সেটা চেষ্টা করেছি। কিন্তু জার্মানির হিটলার আর মোহাম্মদ ইউনূস দুজনের কোনো কম্পেয়ার করার জায়গা নেই। হিটলারের নেগেটিভ গুলো থাকলেও হি ওয়াজ আ মাস লিডার, আর ইউনূস একটা ব্যাংকের বেসিক্যালি সুদখোর লোক। সে, তাকে ফ্রান্স থেকে উড়িয়ে নিয়ে আসা হয়েছে, কারণ এই সন্ত্রাসবাদীদের যে উপদেষ্টা সরকার, তার সামনে একটা ইন্টারন্যাশনাল ফেস দরকার ছিল, নিরীহ ছাত্র শিশু আমি যেটা বলি। তো সেজন্য ইউনূস কিন্তু এটা জানে যে এবার যদি কোনো রকম ভাবে বাংলাদেশের মানুষকে, নাগরিককে যদি আমরা বিভ্রান্ত করতে না পারি, ওরা রোজ প্রশ্ন শুরু করবে যে 3 মাস তো হয়ে গেল, আপনারা বলেছিলেন হাসিনা বাজাদের স্বৈরাচারী সরকারকে আপনারা উৎখাত করেছেন, তারপরে কি করলেন? 4 মাস পরে তো আমরা এখন খেতে পাচ্ছি না, ওষুধ আসছে না, মানে ন্যূনতম খাবার এই জিনিস পাওয়া যাচ্ছে প্রশ্নগুলো বাংলাদেশের মানুষ অলরেডি বোধহয় করতে শুরু করে দিয়েছে। কিন্তু আরেকটা প্রশ্ন এখানে দীপাঞ্জন বাবু উঠে আসছে, সেটা হচ্ছে পাকিস্তান তো এই মুহূর্তে বাংলাদেশকে চালাচ্ছে, একেবারে পাকিস্তানের মদতে চলছে। পাকিস্তান কোথাও বাংলাদেশ আর্মির ছদ্মবেশ ধরে এই সার্জিক্যাল স্ট্রাইক বা এই ধরনের কিছু করার চেষ্টা করবে না তো? দেখো, একটা মজার জিনিস দেখবে যে পাকিস্তানের একটা সমস্যা হচ্ছে, পাকিস্তান আর্মির লোকজন কিন্তু খুব যে প্রশিক্ষিত তা নয়, ওরাও একটা উন্মাদনায় লড়ে। এবং আমরা বহুবার দেখেছি, কার্গিলে দেখেছি, তারপরে দেখেছি যে সন্ত্রাসবাদীদের তো ছদ্মবেশ ধরতে হয় না, ইউনিফর্ম ছেড়ে দিলে কেউই সন্ত্রাসবাদী হতে পারে, তুমি হতে পারো, আমি হতে পারি, কেউই হতে পারে, যতক্ষণ আমরা রিয়াক্ট না করছি। এবং সেই অবস্থায় কিন্তু বহু সন্ত্রাসবাদীদের যখন আমরা জাহান্নামে পাঠিয়ে দিই,